গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় সরকার। সংসদে পেশ হচ্ছে 9,38,000 কোটি টাকার বাজেট। আমাদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেল স্বাস্থ্য খাত। 69,000 কোটি টাকার প্রস্তাবনা। প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশে অগ্রাধিকার। রাতের আধারে সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ এর পুশিন চেষ্টা। বিজিবির শক্ত অবস্থানের পাশাপাশি সজাগ স্থানীয়রা। সন্ধ্যার থেকে সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে। সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে, আমরা বর্ডারে খুবই শক্তভাবে আছি। তারা যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সিস্টেমে আসুক। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ভোলার লক্ষাধিক জেলে। দুঃসময়ে সরকারি বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ। সরকার বলছে যে আমাদেরকে চাল দিবে, আমরা এখনো চাল পাইতেছি না। চালটা কারা পাইতেছে? 58 দিনের অভিযানের পর আমরা সাগরে যাইতেছি। গ্যাস হওয়ার হয়েছে, মোটামুটি আল্লাহ ভালোই দিছে, এবারও আশা আছে। স্বামী সন্তানদের হারিয়ে মানবেতর দিন কাটছে নেত্রকোনার জাহেরা বেগমের। একমাত্র অসুস্থ ছেলেকে নিয়ে কোনো রকম চলছে জীবন। সহায়তার আবেদন 90 বছরের বৃদ্ধার। মারা গেছে, দুইটা ছেলে আছে, দুইটাই ছেলে মারা গেছে। ছেলের শারীরিক অবস্থা তেমন হচ্ছে না, তাদের খাওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে। সারাদিন যায় একটু কাজ করে, কিন্তু তাদের যে পানি দেবে এরকম একটা পরিস্থিতি নাই। শিরোনামগুলো দেখছিলেন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। দেশের ইতিহাসে রেকর্ড 2,43,000 কোটি টাকার নেট ঘাটতি এবং 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার বাজেট এটি। লক্ষ্য দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে এগিয়ে নেয়া। জানান, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, মানব সম্পদ উন্নয়ন সহ 10টি খাতকে এবার অগ্রাধিকার দিচ্ছে সরকার। গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে, তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ। এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। দেশের ইতিহাসের রেকর্ড 2,43,000 কোটি টাকা নেট ঘাটতি ও 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে আমরা গণমানুষ, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া জানব। প্রথমেই যাব রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান, যার সাথে যুক্ত হয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শামসুর রহমান। শিবলি, আপনার কাছে যাচ্ছি।
ধন্যবাদ শাফিন। আপনি যেমনটি বলছিলেন যে 26-27 অর্থ বছরের যে বাজেটটি অর্থমন্ত্রী যেটি ঘোষণা করেছেন, আমরাও সেটি শুনছিলাম এবং আলাপ করছিলাম ক্যামেরার বাইরে। এখন আমি সরাসরি একটু যেতে চাই আমাদের অতিথির কাছে, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্তনের কাছে। একটু বলবেন এই যে বাজেটটি, সেই বাজেটে এমনিতে তো কর আদায়ের একটা বড় লক্ষ্যমাত্রা কিন্তু এই বাজেটে আছে, তারপরেও বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কিছু কর ছাড়ের বিষয় এসেছে, সেটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আসলে আপনার হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সময়োপযোগী এবং জনবান্ধব একটা বাজেট সরকার দিয়েছে এবছর। আপনার এখানে সোলার প্যানেল প্লাস হচ্ছে গাড়ি, যে বিদ্যুতের গাড়ি যেটা, সেইটাকে আপনার হচ্ছে উদ্বুদ্ধ করা হয়েছে, কারণ এটা জ্বালানি ক্ষেত্রে বড় ধরনের একটা ভূমিকা রাখবে। আপনার যুদ্ধ চলছে চারি সাইডে, সেটার দিক থেকে আপনার হলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সোলার প্যানেলের যে বিষয়গুলো, সোলারের যে সিস্টেমের যে ইয়েটা কর কমানো হয়েছে, সেটাতে আপনার কৃষকরাও বিশেষ মানে বড় ধরনের উপকার পাবে। আর একটা বিষয় হচ্ছে যে সেটা হলো যে এই অঞ্চল আমরা মাছ বেশি উৎপাদন করি, হিমায়িত মাছের ইয়েতে মানে আপনি নিরুৎসাহিত করা হয়েছে হিমায়িত মাছের উপরে, এবং আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীরা এটাতে বড় ধরনের একটা উপকার পাবে বলে আমি মনে করছি, কারণ আমরা সারা বাংলাদেশকে আমরা টাটকা মাছ খাওয়াচ্ছি এখন, এটা আমি মনে করি। সেক্ষেত্রে আরেকটি বিষয় এসেই যায়, সেটি হলো যে খুচরা ব্যবসায়ী পর্যায়ে যে একটি আগাম কর 2% হারে, এরকম একটি আলোচনা যে রয়েছে, সেটিকে আসলে কিভাবে দেখছেন এবং সেটি কতটা প্রভাব ফেলবে এর খুচরা ব্যবসায়ের মধ্যে? খুচরা ব্যবসাটা অ্যাকচুয়ালি করের আওতায় ছিল না, সেটা সরকার অ্যাকচুয়ালি আমাদের দেশটাকেও ঠিকঠাক মতো করে চালাতে হবে। সেটা যদি খুচরা ব্যবসায়ীদের জন্য মানে সামান্য কিছু কর থাকে, সেটা খারাপ হবে না আমার কাছে মনে হয়, এটা দেশের জন্য ভালোই হবে। আর একটা বিষয়, যেহেতু আমরা রাজশাহীতে বসে আছি এবং রাজশাহী এমন একটা অঞ্চল যেটি এক সম্ভাবনাময় অঞ্চল সবসময় বলা হয়, কৃষিপ্রধান অঞ্চল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বাজেট, সেই বাজেটে আপনারা, আমি চেম্বার অফ কমার্সের কথা বলছি, যে আপনাদের যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু মিটেছে এবং কোন কোন ক্ষেত্রে মিটেছে, এবং যদি না মিটে থাকে কোন কোন ক্ষেত্রে মেটেনি, একটু যদি বলতেন সংক্ষেপে। আপনার যেগুলা আপনার হচ্ছে বাজেট নির্ধারণ করা হয়েছে, সেটা যদি বাস্তবায়ন হয়, অবশ্যই আমরা মনে করব যে এখানে আমরা সবসময় বলে আসছি এটা কৃষি নির্ভর একটা অঞ্চল, এটাতে একটা ভালো একটা বড় ধরনের গুরুত্ব মানে রাখবে। এবং পাশাপাশি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই তথ্য প্রযুক্তি প্লাস হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই মানে যেগুলো এআই বা এখন যুগটা চেঞ্জ হয়েছে, ব্যবসার অনেক সব কিছু চেঞ্জ হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনার এই জায়গাটা তো সরকার উদ্বুদ্ধ করেছে যে আপনার হলো এটা যেন মানে সবাই এটাকে মানে সাবলীলভাবে মানে করতে পারে, সেই জন্য এই সাইডটাও খুবই ভালো হয়েছে বলে আমি মনে করি। সরকার মানে একেবারে সময়োপযোগী একটা বাজেট নির্ধারণ করেছে, এটা যদি বাস্তবায়ন হয় অবশ্যই এই অঞ্চলের জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করছি। একটি বিষয় সবসময় আলোচনায় আসে যে রাজশাহী অঞ্চলে যে পণ্য বাজারজাতকরণের যে সংকট, সেই সংকটের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই অঞ্চলের জন্য অঞ্চলভিত্তিক কিছু বাজেট প্রণয়ন করা উচিত, এবং এই দাবিটি কিন্তু দীর্ঘদিন ধরে আপনারাও করেছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা তারাও করেছেন। আমরা এই বাজেটেও মনে হয় সেই জায়গায় খুব স্পেসিফিক কিছু দেখতে পাইনি। আপনি কি মনে করেন যে এটি থাকা উচিত ছিল? অবশ্যই, মানে ঢাকা চিটাগাংয়ের সঙ্গে অন্যান্য জেলাকে তুলনা করলে হবে না, সবগুলোকে একই কম্পেয়ার করলে হবে, এটাকে আলাদাভাবে দেখতে হবে। আমাদের অঞ্চল কৃষিজ অঞ্চল, এখানে কোনো শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, কারণ এখানে অনেক সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের যে পরিবহন সমস্যা, সেটা হচ্ছে আপনি রেলপথে যদি আমরা জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারতাম, সেটা অনেকটাই সমস্যার সমাধান হতো। প্লাস হচ্ছে আপনার হলো আমরা যে পানিপথেও যদি আমরা মালামালটা নিয়ে যেতাম, তাহলে অনেক কিছুটা হলেও আপনার হলো আমরা এখানে আশা করব যে ভবিষ্যতে আবার আলাদা করে এই অঞ্চলের জন্য ভাবা হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শান্তন। ছিলাম জনাব শামসুর রহমান শান্তনের সঙ্গে কথা বলছিলাম, তার সঙ্গে তিনি বাজেটের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আমি এখন স্টুডিওতে ফিরতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা করছেন যে বিনিয়ন্ত্রণকরণের যেই কথা প্রস্তাব বাজেটে এসেছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়। আপনাকে ধন্যবাদ আবারও শিবলি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেল স্বাস্থ্য খাত। আগের বছরের 34,000 কোটি টাকা থেকে এবার দ্বিগুণের বেশি 69,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে চায় নতুন সরকার। অগ্রাধিকার পাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশ। তবে প্রতি বছরের মতো এবারও একই চ্যালেঞ্জ, তহবিল ঠিকঠাক ব্যয় করতে পারবে তো স্বাস্থ্য বিভাগ, নাকি অতীতের মতোই ব্যয় সক্ষমতার অভাবে বিপুল অঙ্ক ফেরত যাবে? স্বাধীনতার পর দেশের স্বাস্থ্য খাত কেনাকাটা আর নির্মাণেই আটকা।
খুব একটা চেষ্টা করা হয়নি টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার। অপ্রয়োজনীয় উন্নয়নে বছরের পর বছর বেড়েছে সংকট। এরই মধ্যে নতুন সরকার ঘোষণা করেছে আরেকটি বাজেট, যেখানে প্রথমবার স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সবার জন্য সেবা নিশ্চিতে গুরুত্ব পেয়েছে সর্বজনীন স্বাস্থ্যসেবা। দেয়া হবে হেলথ কার্ড। ইউনিয়ন বা শহরের প্রতিটি ওয়ার্ডে থাকবে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে 101 শয্যার। জেলা সদর হাসপাতালেই মিলবে সব ধরনের চিকিৎসা সেবা। জনবল সংকট কাটাতে দ্রুত নেওয়া হবে 5,000 চিকিৎসক এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী। বিশেষ উদ্যোগ থাকবে রোগীর ব্যক্তিগত চিকিৎসা খরচ কমানোর। জিডিপির 1% দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য আমি বলবো যে এই বছরের জন্য এটা একটা যথেষ্ট ভালো বাজেট। তাহলে এখন কোশ্চেন সেটা হচ্ছে যে এই বাজেটটা কি জন্য, আমি কোনটাকে ভালো বাজেট বলবো, যদি সেখান থেকে মানুষ আগামী বছর আরও স্বাচ্ছন্দ্যে ট্রিটমেন্ট পায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পুরোটাই চিকিৎসা কেন্দ্রিক। রোগ প্রতিরোধে ছিল না তেমন কোনো উদ্যোগ। এবারের বাজেটে গুরুত্ব পেয়েছে বিষয়টি। আমাদের জীবন আচরণগুলোকে পরিবর্তন করতে হবে, আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে, আমাদের কায়িক শ্রম বাড়াতে হবে, অর্থাৎ প্রিভেনশন এবং প্রমোশনের দিকে আমরা জোর দিচ্ছি। যদি আমরা রোগ প্রতিরোধের ব্যবস্থা না করি তাহলে যত হাসপাতালই বানাই রুগী আসতেই থাকবে, রুগীও শেষ হবে না, সেবাও আমরা যথার্থভাবে দিতে পারবো। প্রতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে কম, সেটারও সিংহভাগ ফেরত যায়, কারণ কর্মকর্তাদের ব্যয় সক্ষমতার অভাব। তাই এবারের বাজেটেও একই চ্যালেঞ্জ। বাজেটের চেয়ে বড় সমস্যা বাজেট বাস্তবায়ন, বাজেটের কাজগুলো করা সঠিক সময়ে। ফলে আমি আশাবাদী যে এবার আমরা সেইভাবেই পরিকল্পনা এগোচ্ছি। এবার আমরা আশা করছি যে আমাদের বাজেটে যে কর্মপরিকল্পনা এবং যে বাজেট পুরোটাই আমরা এই বছরেই খরচ করতে পারবো। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন বা বদলে যাওয়া নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর। সরকারের অগ্রাধিকার খাতের তালিকায় স্বাস্থ্য খাত না থাকলে বড় বরাদ্দ পেলেও বদলাবে না পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ এবং বিএনপি সরকারের প্রথম বাজেট, এই বাজেট নিয়ে আমরা সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবী এবং বিশেষজ্ঞদের মতামত শুনছিলাম। এবারে যেতে চাই খুলনায়, সহকর্মী শেখ আল এহসানের সাথে যুক্ত হব। তিনি আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর খান মেহেদী হাসানের সঙ্গে। এহসান, যাচ্ছে আপনার কাছে। শাফিন, ধন্যবাদ। এইবারের এই বাজেটটা কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতির পরে প্রথম বিএনপি সরকারের প্রথম বাজেট এবং বেশ চ্যালেঞ্জিং, বাস্তবায়নের ক্ষেত্রেও বেশ চ্যালেঞ্জিং। আমরা আছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ডক্টর খান মেহেদী হাসান, অধ্যাপক অর্থনীতি ডিসিপ্লিনের। আমরা তার কাছে এবার একটু শুনবো আসলে আমাদের খুলনা অঞ্চল বা দক্ষিণ অঞ্চলে কৃষি নিয়ে ব্যাপক চ্যালেঞ্জ হয়, কখনো খরা, কখনো অতিবৃষ্টি, বিভিন্ন ধরনের প্রতিকূলতার পড়তে হয় এখানকার কৃষিকে। আমরা আসলে একটু স্যারের কাছে শুনতে চাই, এই প্রতিকূলতা মোকাবেলায় এবারের বাজেট আসলে কতটা বান্ধব হলো, কৃষি বান্ধব হলো? স্যার। ধন্যবাদ। বর্তমান সরকারের যে বাজেট, এই বাজেটটা আমরা দেখেছি যে সর্বোচ্চ প্রায় 9.5 লক্ষ কোটি টাকার বাজেট। এই বাজেট প্রথমত আমরা যদি এর ডিস্ট্রিবিউশনটা দেখি, আনুমানিক 30% সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় হবে। তো যেটি বলছিলেন, খুলনা অঞ্চল কয়েকটা দিক থেকে একটু আলাদা। প্রথমত এটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রবণ এবং জলবায়ুর পরিবর্তনের ফলে এখানকার কৃষি, মৎস্য এবং প্রাথমিক জীবিকা সরাসরি হুমকির সম্মুখীন। তো আমাদের উপকূলীয় অঞ্চল থেকে এখানকার লবণাক্ততা, জলাবদ্ধতা, বিভিন্ন ঝড়, বন্যা, নদী ভাঙন, এই শিকারের যদি আমরা এর দেখে থাকি, এর গাম্ভীর্যটা দেখে থাকি, তাহলে আমাদের তাদের প্রতি নিরাপত্তা আনার জন্য বাজেটের বরাদ্দ থাকা প্রয়োজন। স্বাভাবিকভাবে ওই অঞ্চল থেকে মানুষ স্থানান্তরিত হয়ে খুলনা শহর এবং অন্য বিভাগীয় শহরে জীবন জীবিকার জন্য তারা ছুটে থাকে। আমরা যদি দেখি, অঘোষিতভাবে ঢাকার জনসংখ্যা 3 কোটি, এটা বিভিন্ন দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকেই মানুষ বিতাড়িত হয়ে সেখানেই যায়। তো এই অঞ্চলগুলোকে যদি এই ধরনের জনসংখ্যাকে আমরা যদি নিজ এলাকায় ধরে রাখতে চাই, তাহলে সেই অঞ্চলের বাজেট প্রয়োজন।
বাজেট আসলে একটি শুধু অর্থনৈতিক টুল নয়, এটা একটা সামাজিক সমতা বিধান এবং বৈষম্য দূরীকরণের একটি উপায়। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন অঞ্চল বেশি পিছিয়ে আছে। তো আমাদের খুলনা অঞ্চল, যেটা প্রাচ্যের শিল্পনগরী এবং বিভিন্ন জলবায়ুর পরিবর্তনের শিকার, তো সেই জিনিসটা মোকাবেলা করার জন্য খুলনা অঞ্চলে দারিদ্র্যপীড়িত অঞ্চলের জন্য একটি বিশেষ বরাদ্দ থাকা প্রয়োজন। সেটা যদি এখন কৃষি পর্যায়ে দেখি, তাহলে বর্তমান সরকার কৃষক কার্ডের মাধ্যমে সার এবং বিভিন্ন সরকারি ভর্তুকি যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছাতে পারে তার একটা মেকানিজম ডেভেলপ করেছেন, কিন্তু কৃষকদের সঠিকভাবে তাদের কৃষি ঋণ, বিভিন্ন ধরনের সার, কীটনাশকের ভর্তুকি, এটা সঠিকভাবে পৌঁছানো প্রয়োজন। তো আমাদের যেটা বাজেটে হয়ে থাকে যে আমাদের বন্টনটা হয় খাতভিত্তিক, কিন্তু সেই খাতভিত্তিক হওয়ার পরে তাদের মধ্যে আমাদের দেখতে হবে সেই কৃষি খাতের বরাদ্দটা আসলে কোন অঞ্চলে যাচ্ছে। তো সরকারের যে ব্যয়ের মেকানিজম বা ট্র্যাকিং সিস্টেম, এটা দেখতে হবে আসলে যে দারিদ্র্যপীড়িত অঞ্চলে সঠিকভাবে সেই বরাদ্দটা পৌঁছাচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা বিষয়, সবসময় উপকূলীয় অঞ্চল একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, সবসময় একটা প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ বা প্রতিকূল পরিবেশের চ্যালেঞ্জ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। এবারের বাজেট সেইটা বাস্তবায়নে, উপকূল অঞ্চলে বাস্তবায়নে কতটুকু মোকাবেলায় কতটুকু সহায়ক হবে বলে মনে করছেন? আসলে বাজেটের মধ্যে এখন উপকূল, ক্লাইমেট চেঞ্জ এবং এই নিরাপত্তা খাতে যথেষ্ট বন্টন থাকবে, কিন্তু তার মধ্যে থেকে খুলনা অঞ্চল কতখানি নিয়ে আসবে, বিশেষ করে আমাদের উপকূলীয় অবকাঠামো নির্মাণ যেগুলো প্রয়োজন, সেটা হলো নদী ভাঙন থেকে রক্ষা করা এবং উপকূলীয় অঞ্চলে স্থায়ী এবং টেকসই বাঁধ নির্মাণ করা। এবারে সীমান্ত প্রসঙ্গ। রাতের সীমান্তটা হলে কিছুটা ঢেলে ঢালা ভাবের সুযোগ নিতে পুশিনের চেষ্টায় ভারতীয় অংশে মানুষকে জড়ো করে বিএসএফ। অন্ধকারের সুযোগে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টায় তৎপর তারা। তবে বিজেপির কঠোর অবস্থান আর স্থানীয়দের সতর্কতায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ হয়েছে বারবার। রাতভর সীমান্ত এলাকায় থাকছে বর্ডার গার্ড, বাংলাদেশের টহল, সাথে থাকে এলাকাবাসীও। জামালপুরের ধানুয়া, কামালপুর ও পারগ্রাম রামপুর সীমান্ত এলাকায় তাদের সাথে ছিল যমুনা টেলিভিশনও। সাগর ফরাজির প্রতিবেদনে দেখে আসি বিস্তারিত। রাত 2টা পেরিয়েছে, চারপাশে নিস্তব্ধতা। সীমান্ত জুড়ে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার ডাকার, টহলরত মানুষের পায়ের শব্দ। দিনের আলো নিভে গেলেও থেমে নেই সীমান্তের উদ্বেগ আর সতর্কতা। কি ঘটছে সীমান্তে, সেই চিত্র তুলে ধরতে সরজমিনে যমুনা টেলিভিশন। ভারতের সীমান্তের আলো বন্ধ মানেই বেড়ে যায় সন্দেহ আর পুশিন আতঙ্ক। এপারে লাঠি ফালা ও টর্চ লাইট হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে টহলে অংশ নিচ্ছেন শত শত গ্রামবাসী। রাত দিন 24 ঘন্টা পাহারা দিতেছি, তারপরও ভারত থেকে বরাবরই লোকজন পাঠায় দিতেছে, আমরা ফেরত দিতেছি। ইন্ডিয়াতে লোক পাঠায় দিতেছে বারবার, আমরা বারবার দাবরায় আবার পাঠায় দিতে আসি, এরকম করি সারাদিন গেলগা। 24 ঘন্টায় আমরা শ্রম দিচ্ছি যাতে অবৈধভাবে বিএসএফ যেন বাংলাদেশের লোক পাঠাতে না পারে। সার্বভৌমত্ব রক্ষায় অনড় এই মানুষদের দাবি ভারতের পুশিন ঠেকাতে বাংলাদেশেও কাঁটাতারের পাশাপাশি সীমান্তে বাতির ব্যবস্থা করা। তাদের মধ্যে আমাদের দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য আরেকটি সীমানা তৈরি করা দরকার বলে মনে করি। গ্রামবাসী আছে, বর্ডার এলাকার লোকজন আছে, সবাই মিলে আমরা নাটি সুটা নিয়ে সবাই দাঁড়িয়ে আছি। আমরা কাউকে অবৈধভাবে ঢুকতে দিব না। তাদেরকে গেট খুলে দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করানোর পরে তারা নদীতেও, অনেক সময় নদীতেও তাদেরকে ফেলে দেওয়ার পরে তারপর জোর করে তারা বাংলাদেশের ভিতরে ঢুকাই দেয়। ইতিমধ্যে গত কয়েকদিনে বেশ কয়েকবার পুশিনের চেষ্টা করা হয়েছে জামালপুর ও কুড়িগ্রামের 72 কিলোমিটার সীমান্ত এলাকায়, তবে সফল হতে পারেনি বলে জানায় বিজিবি। আমাদের নজরদারি আছে, আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের সহযোগিতা আমাদের জনসাধারণ রয়েছেন, আপনারা আছেন, সর্বক্ষেত্রে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবার এটা অবশ্য সারার কিছু নাই, সবাই যার যার দিক থেকে তাদের দায়িত্ব পালন করছে। এটি ভারত সীমান্তের একদম পাশের এলাকা, নোম্যান্স ল্যান্ড এলাকায় দাঁড়িয়ে আছেন
এখানকার বাসিন্দারা। তার সাথে রয়েছেন বিজিবির সদস্য এবং কি আনসার বাহিনীর সদস্যরা। তাদের একটাই উদ্দেশ্য, ভারত থেকে যেন অবৈধভাবে কাউকে পুশিন করা না হয়। ইতিমধ্যে আমরা দেখেছি এই পুশিন নিয়ে স্থানীয় বাসিন্দা এবং কি বিজিবির সদস্যরা শক্ত হাতে দমন করেছেন। সেটি রক্ষা করতে চান এখানকার সবাই। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। গাইবান্ধার পলাশবাড়িতে পানের হাটের দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে শহরের ছোট শিমুলতলা এলাকায় পানের হাটে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পৌর জামায়াতের আমির খায়রুল ইসলাম চানের সমর্থক এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের অনুসারীদের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে সকালে হাটের টিন শেড অপসারণ করা নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় হাটের কয়েকটি টিন শেড, টেবিল বেঞ্চ ভাঙচুরও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নোয়াখালীর সেনবাগে মাদক ব্যবসায়ীদের হামলায় আরাফাত হোসেন ফাহিম নামে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। উপজেলার দেবীসিংহপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত ফাহিম বেগমগঞ্জের হাজিপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। সে সেনবাগে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ফাহিমের নানা আঞ্জু মিয়াজির বাড়ি, উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছে হারুন সহ তার লোকজন। সন্ধ্যায় হারুন ও তার লোকজন ওই বাড়ির পাশে মাদক সেবন করছিল। এ সময় তাদেরকে ধাওয়া দিলে তারা প্রথমে পালিয়ে যায়। পরে রাত আনুমানিক 9টার দিকে মাদক ব্যবসায়ী হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে আঞ্জু মিয়াজির বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ফাহিম সহ কয়েকজন আহত হয়। ফাহিমকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে খবর পেয়ে অভিযুক্ত হারুনকে আটক করে পুলিশ। দীর্ঘ 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে আবার বঙ্গোপসাগরমুখী হচ্ছেন ভোলার লক্ষাধিক জেলে। কাঙ্ক্ষিত মাছ আহরণ করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অনেকেই। তবে নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের চাল না পাওয়ায় অভিযোগও করেছেন কেউ কেউ। ফিশিং বোট ও জালসহ মাছ শিকারের সকল উপকরণ প্রস্তুত, এখন শুধু পানিতে নামার অপেক্ষা। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য গত 15 এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 11 জুন রাত 12টায়। তাই বঙ্গোপসাগরে মাছ আহরণের প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় লক্ষাধিক জেলে। অনেকে আবার আগেভাগেই সেরে নিয়েছেন সব প্রস্তুতি। 58 দিনের অভিযান শেষ। আমরা এই কাজ কাম জালের করিয়া মানে কি জাল কালকে ভরবো, ভরিয়া মানে কি আমরা সাগরের উদ্দেশ্যে রওনা হবে। সাগরে 58 দিনের অভিযান থাকার পরও আমরা দেনা হয়েছিলাম অনেক, ঠিক আছে, আমরা সাগরে যাইতে পারি নাই, কিন্তু অবরোধ শেষ হওয়ার পরে আমরা সাগরে প্রোগ্রাম দিয়েছি, আমরা সাগরে যাবো, ঠিক আছে। 58 দিনের অভিযানের পর আমরা সাগরে যাইতে আছি। আলহামদুলিল্লাহ গ্যাস এবার পাইছি, মোটামুটি আল্লাহ ভালোই দিছে, এবারও আশা আছে পাওয়ানোর। বঙ্গোপসাগরে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ আহরণ করতে পারলে বিগত দিনের ধার দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে প্রত্যাশা জেলেদের। তবে অনেকের অভিযোগ, এখনো তারা সরকারি বরাদ্দকৃত চাল পাননি। অবরোধের সময় আমাকে চলতে বহুত অসুবিধা হয়ে যায়, তাতে আমরা ধার কর্জ করিয়া এই ধার কর্জগুলি দিতে আমাকে বহুত অভাব অনটন হয়ে যায়। 58 দিনের অভিযান শেষ হয়ে যাইতে আছে। আমরা এখনো, সরকার বলছে যে আমাদেরকে চাল দিবে, আমরা এখনো চাল পাইতেছি না। চালটা কারা পাইতেছে? ঝড় তুফানের মধ্যে সাগরে থাকি, ঠিক আছে, রিক্স লয়ে এত রিক্স লয়ে থাকি, আমরা চাল পাই না, দেশে জালিয়াঘাটা হয়, ঠিক আছে, আমরা কিছুই পাই না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ভোলা 7 উপজেলার প্রায় সব ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। তবে কয়েকটি ইউনিয়নে কিছু সমস্যার কারণে বিতরণে দেরি হয়েছে। কয়েকটা ইউনিয়নে এখন বিজিএফ চাল বাকি আছে। তো এখানে চালটা হলো স্থানীয় সমস্যার কারণে চালটা বিতরণে বিলম্ব হচ্ছে, যেটা আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এবং উপজেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে সহসায় তারা এই সমস্যাটা, স্থানীয় সমস্যাটা সমাধান করে জেলেদেরকে চালটা বিতরণ করতে পারবেন। ভোলা 7 উপজেলায় প্রায় লক্ষাধিক জেলে থাকলেও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা 63,954 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের মদনপুরের চাঁদপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছেন।
ভোর 6:30টার দিকে দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধরা হলেন আব্দুল মান্নান, তার স্ত্রী সুলতানা আক্তার, ছেলে হজরত আলী, মেয়ে মিম ও পাশের পরিবারের সাইম। ফায়ার সার্ভিস জানায় সিলিন্ডার লাইন লিকেজ হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়েছিল। সকালে পরিবারের সদস্যরা চুলা জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা 5 জন দগ্ধ হন। নেত্রকোনায় মানবেতর জীবনযাপন করছেন 90 বছর বয়সী বৃদ্ধা জাহেরা বেগম। স্বামীসহ 2 সন্তানকে হারিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। শহরের সাতপাই রেল কলোনির একটি ভাঙা ঘরে অসুস্থ ছেলেকে নিয়ে দিননিপাত করছেন অসহায় এই নারী। জীবনের শেষ সময়ে সহায়তার আবেদন জানিয়েছেন অসহায় এই বৃদ্ধা। নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেল কলোনি ছোট্ট এই ভাঙা টিনের ঘরটিতে অসুস্থ ছেলেকে নিয়ে থাকেন 90 বছরের বৃদ্ধা জাহেরা বেগম। বয়সের ভার আর নানা রোগে তিনি শয্যাশায়ী। তারই অসহায়ত্বের পেছনে রয়েছে হৃদয় বিদারক এক গল্প। স্বামী দেওয়ান আলী ছিলেন দিনমজুর। তার আয়ে কোনো মতে চলত সংসার, কিন্তু বছর কয়েক আগে স্ট্রোক করে মারা যান তিনি। সেই শোক না কাটতেই বড় ছেলে তাজউদ্দিন ক্যান্সারে আর ছোট ছেলে ময়না মিয়াও মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। জামাইও মারা গেছে, 2টা ছেলে আছে, আরো 2টা ছেলে মারা গেছে। তো বেডি তো অসহায় হয়ে আছে। ছেলেটারও মোটামুটি একদিন কাজ করলে আরেকদিন করতে পারে না। এই একটু কাজ করে, মানে তালা দিয়ে সারাদিন যায়, একটু কাজ করে, কিন্তু তারা যে পানি দিবে এরকম একটা পরিস্থিতি নাই। ছেলের শারীরিক অবস্থা তেমন আসলে তাদের খাওয়াই দুষ করে যাচ্ছে। স্বামী আর 2 সন্তানকে হারিয়ে তিনি এখন দিশেহারা। পরিবারের যে ছেলেটি রয়েছে তিনি নিজেও গুরুতর অসুস্থ। দুবেলা খাবার জোগানোই কঠিন হয়ে পড়েছে পরিবারটির। আমি ভীষণ ধরনের অসুস্থ, কাজ করতে গেলে কাজে কষ্ট হয় অনেক। ওষুধপত্র তো আমারই করার কোনো ব্যবস্থা নেই, কাম করি না ঠিক মতন। অসুস্থ আমি এমনি করতে গিয়ে দিব। স্বামী সন্তান হারিয়ে বার্ধক্য ও অসুস্থতার সঙ্গে লড়াই করছেন জাহেরা বেগম। জীবনের শেষ প্রান্তে এসে জানালেন তার অসহায়ত্বের কথা। খাইতে পারি না, ওষুধ নাই, কিছু নাই। আমি দেখেছি বৃদ্ধার এই অসহায়ত্বের কথা শুনে সহায়তা ও চিকিৎসার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমাদের পক্ষ থেকে যা যা করা সম্ভব আমরা করবো। আমার পক্ষ থেকে একটা মেডিকেল সহায়তা ইওনোর মাধ্যমে দেওয়া হবে এবং ইওনোকে বলে দেওয়া আছে যে সেজন্য তার পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পাশে দাঁড়ায়। জীবনের বাকি সময়টা কাটাতে অসহায় বৃদ্ধার চাওয়া মানবিক সহায়তার। তাপস সরকার, যমুনা নিউজ।